হ্যালো ভিউয়ার্স, অসিত ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস জেনারেল বা পাশে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে GECC4 পেপারটি রয়েছে অর্থাৎ আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অধীনতামূলক মিত্রতা নীতি। এই অধীনতামূলক মিত্রতা নীতি এই প্রশ্নটি সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনার শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই পেপারের একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি দেখে নিই। CUBA হিস্ট্রি অফ জেনারেল ফোর্থ সেমিস্টার GECC4। এখানে প্রশ্ন হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি, অর্থাৎ অধীনতা স্বীকার করে নিয়ে তারপরে মিত্রতা বন্ধুত্ব স্থাপন। ইংরেজরা ভারতবর্ষে তাদের সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে যত নীতি বা পলিসি নিয়েছিল তার মধ্যে একটা চমকপ্রদ নীতি ছিল এই অধীনতামূলক মিত্রতা নীতি। দেখো, ভারতবর্ষে অনেকগুলো রাজ্য আছে, দেশীয় রাজ্য। এখন এই দেশীয় রাজ্যগুলিকে একের পর এক ইংরেজরা গ্রাস করতে থাকে। এই গ্রাস করার যে নীতি ছিল তার মধ্যে একটা নীতি হলো অধীনতামূলক মিত্রতা নীতি। অর্থাৎ এখানে অধীনতা, রাজ্যগুলি ইংরেজদের অধীনতা মেনে নেবে এবং তারপরে সেই রাজ্যের সাথে ইংরেজদের একটা বন্ধুত্ব হবে। আগে অধীনতা, পরে বন্ধুত্ব। এই পলিসিটা নিয়ে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের ব্যাপক বিস্তার ঘটে। যখন পলাশির যুদ্ধ হয় এবং তারপরে যখন দেওয়ানি লাভ হয় 1765-তে গিয়ে দেওয়ানি লাভ, তা দেওয়ানি লাভের পর সব থেকে ইংরেজদের পক্ষে একটা সুবিধাজনক বাস্তবসম্মত একটা পদ্ধতি ছিল এই অধীনতামূলক মিত্রতা নীতি। এই নীতি ভারতবর্ষে প্রয়োগ করেন লর্ড ওয়েলেসলি। তিনি ভারতের গভর্নর জেনারেল হিসেবে ভারতে আসেন এবং তিনি এই অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন। এবং এই নীতি ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের একেবারে নগ্ন যে সাম্রাজ্যবাদ, সেই নগ্ন সাম্রাজ্যবাদের একটা নির্লজ্জ উদাহরণ ছিল এই অধীনতামূলক মিত্রতা নীতি। তা এই নীতির শর্তগুলো কি? শর্তগুলো দেখলেই বোঝা যাবে যে নীতিটা কতটাই ইংরেজদের পক্ষে সুবিধাজনক ছিল। এই নীতিতে যখন বা এই চুক্তিতে যেসব দেশীয় রাজ্য স্বাক্ষর করবে বা এই নীতি যেসব দেশীয় রাজ্যগুলি গ্রহণ করবে, সেই দেশীয় রাজ্যগুলি ইংরেজ কোম্পানির অনুমতি ছাড়া অন্য কোনো রাজ্যের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে না বা অন্য কোনো বিদেশি শক্তির সাথেও সম্পর্ক স্থাপন করতে পারবে না। অর্থাৎ সেই রাজ্যটি সম্পূর্ণভাবে ইংরেজদের উপর নির্ভরশীল হয়ে পড়বে। এছাড়া ওই রাজ্যটির যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে ভেঙে দেওয়া হবে। সে সেনাবাহিনী থাকবে না, রাজ্যে সেনাবাহিনী থাকবে না। সেই জায়গায় ব্রিটিশ একদল সেনা সেখানে থাকবে এবং তার একজন রেসিডেন্ট অর্থাৎ ব্রিটিশদের একজন বড় অফিসার সেই রাজ্যের রাজ দরবারে থাকবেন। এখন এই রেসিডেন্টের যে খরচ বা এই সেনাবাহিনীর যে খরচ, সেই খরচও কিন্তু ওই দেশীয় রাজ্যকেই বহন করতে হবে। দেশীয় রাজ্যটি নগদ অর্থের মাধ্যমে এই খরচ মেটাবেন, নতুবা তার রাজ্যের কোনো একটা অঞ্চল, কোনো একটি বৃহৎ জায়গা ইংরেজদেরকে ছেড়ে দেবেন। তো এইভাবে ইংরেজরা কি করলো, সেই রাজ্যটির সেনাবাহিনীকে ভেঙে দিল, দিয়ে সেই রাজ্যটাকে সম্পূর্ণভাবে নির্ভরশীল করে দিল ইংরেজদের উপর। আরেকটি সন্ধিতে বলা হচ্ছে যে কোনো তৃতীয় পক্ষ যদি এই রাজ্যটিকে আক্রমণ করে তবে সেক্ষেত্রে ইংরেজ কোম্পানি ওই রাজ্যকে রক্ষা করবে। অর্থাৎ এই রাজ্য থাকলো কি গেল বা এই রাজ্যকে কে আক্রমণ করলো, টোটাল বৈদেশিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তার দায়িত্ব ইংরেজদের উপর এবং এই রাজ্যটি সম্পূর্ণভাবে ইংরেজদের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এবং এই রাজ্যে ইংরেজ ছাড়া অন্য কোনো কর্মচারী নিয়োগ করা যাবে না এবং এই রাজ্য থেকে সমস্ত অন্যান্য ইউরোপীয় যে কর্মচারী আছে সেই কর্মচারীদের বিতাড়ন করতে হবে এবং এই রাজ্যে যত ব্যবসা বাণিজ্য রয়েছে সেই ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা কিন্তু ইংরেজ কোম্পানি পাবে। তাহলে এই নীতি ইংরেজ কোম্পানির ক্ষেত্রে অনেক সুবিধাজনক একটা নীতি ছিল এবং এই নীতি কিন্তু বাস্তবে অনেকগুলি রাজ্যের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। প্রথমে 1799-তে তাঞ্জোর রাজ্য, যেটা দক্ষিণের রাজ্য, সেই ক্ষেত্রে প্রয়োগ করা হয়। এরপরে সুরাট 1800 সালে, হায়দ্রাবাদের নিজাম, ভারতবর্ষের মধ্যে হায়দ্রাবাদের নিজাম প্রথম এই অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেছিলেন। এরপরে কর্ণাটক আছে 1801, অযোধ্যার নবাবও স্বাক্ষর করেছিলেন, পেশোয়া দ্বিতীয় বাজিরাও স্বাক্ষর করেছিলেন। এছাড়া মালব রাজ্য, উদয়পুর, যোধপুর, জয়পুর, গায়কোয়াড়
এবং বুন্দেলখণ্ড, এইসব রাজ্যগুলি কিন্তু অধীনতামূলক মিত্রতা নীতি স্বাক্ষর করে। তাই এখানে দেখো প্রায় কম করে হলো 10-12টি রাজ্যের নাম করলাম। তা 10-12টি রাজ্য পুরোপুরিভাবে ইংরেজদের উপরে নির্ভরশীল হয়ে পড়ছে। ফলে ভারতে ইংরেজদের যে সাম্রাজ্য সেটা একটা বিরাট আকার ধারণ করছে। তাই এর গুরুত্বটা কি একবার দেখো। এর গুরুত্ব যে ঔপনিবেশিক যে শাসন ইংরেজরা এদেশে শুরু করেছিল, সেই শাসন অনেকটাই বিস্তৃত হয়, অনেক দূর অগ্রসর হয়। আর এই যে দেশীয় রাজ্যগুলি অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল, যেসব রাজ্য, সেই সব রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা, প্রশাসনিক জটিলতা চরমে পৌঁছায়। তার কারণ কি সে বিষয়ে পরে আসছি, তবে এখানে চরমে পৌঁছায়। আর ব্রিটিশ সরকার যে সেনাবাহিনী পুষেছিল তাদের নিজেদের স্বার্থে, সেই সেনাবাহিনীর খরচ কিন্তু অনেকটাই কমে যায়। এই যে 10-12টি রাজ্যে যদি 10-12টা সেনাদল রাখতে হয়, এই সেনাদলের খরচ তো সব ওই রাজ্যগুলি থেকেই সে পাচ্ছে। অর্থাৎ এই 12-14টা সেনাদলের যে খরচ সেটা ইংরেজকে আর বহন করতে হচ্ছে না। ফলে সামরিক খাতে ব্যয় অনেকটাই কমে যাচ্ছে। এছাড়া দেশীয় রাজ্যগুলির সাথে যেই সুসম্পর্ক তৈরি হচ্ছে ইংরেজদের, এর মধ্যে দিয়ে সেই রাজ্যের যে ব্যবসা বাণিজ্যের যে অধিকার সেটাও কিন্তু ইংরেজরা ভোগ করছে এবং একচেটিয়া তারা সেখানে ব্যবসা বাণিজ্য করছে। এছাড়া এই চুক্তির আরেকটি শর্তে বলা হয়েছিল, যদি এই শর্তগুলি কোনো রাজ্য অমান্য করে তবে কিন্তু ইংরেজ কোম্পানি সেই রাজ্যকে গ্রাস করবে, অর্থাৎ দখল করে নেবে। অর্থাৎ রাজ্য দখল করার নীতিও কিন্তু খোলা ছিল এই চুক্তির ভিতর দিয়ে। তবে এক্ষেত্রে ইংরেজদের প্রধান লক্ষ্য ছিল যে অধীনতামূলক মিত্রতা নীতি প্রথমে আবদ্ধ করা হবে, পরবর্তীতে সেই রাজ্যে এমনভাবে কুশাসন শুরু করা হবে, প্রশাসনিক জটিলতা শুরু হবে যে বাধ্য হয়ে ওই রাজ্যটি অচল হয়ে পড়ে এবং ইংরেজ কোম্পানি তখন ওই রাজ্যটিকে গ্রাস করতে পারে। তো এইভাবে অধীনতামূলক মিত্রতার নীতির মধ্য দিয়ে লর্ড ওয়েলেসলি দেশীয় রাজ্যগুলিকে গ্রাস করেন, ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ঘটান। এই জন্য এই নীতিকে বলা হয় নগ্ন সাম্রাজ্যবাদী নীতির একটি নির্লজ্জ উদাহরণ। তাই ঐতিহাসিক ডডওয়েল বলেছেন যে লর্ড ক্লাইভ যেমন ব্রিটিশ সাম্রাজ্যকে ভারতবর্ষে প্রতিষ্ঠা করেছিলেন, সেই সাম্রাজ্যকে অনেক ঝড় ঝাপটার হাত থেকে রক্ষা করেছিলেন ওয়ারেন হেস্টিংস, আর এই সাম্রাজ্যকে একটা বৃহৎ রাজশক্তিতে পরিণত করেছিলেন ওয়েলেসলি। তা এই হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা। প্রথমে অধীনতামূলক মিত্রতা নীতি কোন গভর্নর চালু করছেন এবং এখানকার শর্তগুলো প্রধানত কি, কোন কোন রাজ্যে এগুলো প্রয়োগ করা হচ্ছে এবং এর গুরুত্ব বা ভ্যালুটা কি। তো এইগুলো পরপর আলোচনা করতে হবে। 5 নম্বরের উত্তর অর্থাৎ 250 ওয়ার্ডের যে উত্তর, সেই উত্তরটি নিয়ে এবার অন স্ক্রিনে আলোচনা করব। অধীনতামূলক মিত্রতা নীতি সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে তিনি অর্থাৎ এখানে লর্ড ওয়েলেসলি লিখবে। লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি পলিসি অফ সাবসিডিয়ারি অ্যালায়েন্স প্রবর্তন করেন। এই নীতি অনুসারে বলা হয় যে কোনো দেশীয় রাজা এই নীতি গ্রহণ করলে ইংরেজরা তার রাজ্যকে বহিঃশত্রুর আক্রমণ ও আভ্যন্তরীণ বিপদ থেকে রক্ষা করবে। তবে ওই রাজাকে তার রাজ্যের একদল ইংরেজ সৈন্য রাখতে হবে। ওই সৈন্যবাহিনীর সংগঠন পরিচালনার নেতৃত্ব থাকবে ইংরেজ সেনাপতির হাতে। 4 সেনাদলের ব্যয় নির্বাহের জন্য দেশীয় রাজ্যগুলিকে নগদ টাকা বা রাজ্যের একাংশ ছেড়ে দিতে হবে। 5 ওই রাজ্যের দরবারে একজন ইংরেজ প্রতিনিধি বা রেসিডেন্ট থাকবেন। 6 কোম্পানির বিনা অনুমতিতে অপর কোনো শক্তির সঙ্গে মিত্রতা বা যুদ্ধ বিগ্রহ করা যাবে না, অর্থাৎ ওই মিত্র রাজ্যের বৈদেশিক নীতি কোম্পানির নির্দেশে পরিচালিত হবে। এবং 7 রাজ্য থেকে ইংরেজ বাদে সকল ইউরোপীয়কে বিতাড়িত করা হবে। পরের পয়েন্ট দেখো, প্রয়োগ অর্থাৎ দেশীয় রাজন্যবর্গের মধ্যে সর্বাপেক্ষা দুর্বলচিত, নীতিহীন, আত্মমর্যাদাহীন ও ভীরু হায়দ্রাবাদের নিজাম সর্বপ্রথম এই দাসত্বের চুক্তিপত্রে স্বাক্ষর করেন 1798 এবং ইংরেজ সৈন্যের ব্যয় নির্বাহের জন্য তুঙ্গভদ্রা কৃষ্ণা নদীর দক্ষিণস্থ রাজ্যের রাজ্যাংশ কোম্পানিকে ছেড়ে দেন। কোম্পানির উত্তর পশ্চিম সীমান্তকে সুরক্ষিত করার উদ্দেশ্যে লর্ড ওয়েলেসলি অযোধ্যাকে বলপূর্বক এই চুক্তি স্বাক্ষরে বাধ্য করেন 1801। এর ফলে অযোধ্যার নবাব তার রাজ্যের প্রায় অর্ধাংশ দোয়াব, নিম্ন দোয়াব, রোহিলখণ্ড, এলাহাবাদ প্রভৃতি অঞ্চলে স্থায়ীভাবে কোম্পানিকে ছেড়ে দিতে বাধ্য হন। তার রাজ্যের 3 দিকে ব্রিটিশ অধিকৃত রাজ্যের দ্বারা পরিবেষ্টিত হয়ে যায়। খোলা থাকে একমাত্র উত্তরে হিমালয়ের পাদদেশ। পেশোয়া দ্বিতীয় বাজিরাও বেসিনের সন্ধি দ্বারা এই চুক্তিতে স্বাক্ষর করেন 1802। অপরাপর মারাঠা সামন্ত রাজারা এই চুক্তি মানতে অস্বীকৃত হলে দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ শুরু হয় এবং একে একে সিন্ধিয়া 1803, ভোসলে 1803, হোলকার 1818 এই চুক্তি মেনে নেন। মালব, বুন্দেলখণ্ড, উদয়পুর, যোধপুর 1816, জয়পুর 1818,
প্রভৃতি রাজপুত রাজ্যগুলি এই চুক্তি মেনে নেন বা মেনে নেয়। 1817 থেকে 23-এর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র বহু রাজপুত রাজ্য এই চুক্তিতে স্বাক্ষর করে। এইভাবে ভারতের এক বিস্তীর্ণ অঞ্চলে কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠিত হয়। পরের পয়েন্ট, এরপর পরের পয়েন্ট দেখো, গুরুত্ব। দেশীয় রাজ্যের ক্ষেত্রে কি গুরুত্ব এখানে গুরুত্বপূর্ণ ছিল, তা তোমরা এখান থেকে লিখবে। এই প্রকৃতপক্ষে ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা চুক্তি একটি ছিল ফাঁদ। এই ফাঁদে পড়ার অর্থ কোনো রাজা বা রাজ্যের পক্ষে নিজের স্বাধীনতা বিসর্জন দেওয়া। অধীনতামূলক মিত্রতা চুক্তিতে স্বাক্ষর করা ছিল পরাধীনতার চুক্তিতে স্বাক্ষর করার নামান্তর। এই চুক্তিতে স্বাক্ষর করার পরিণাম ছিল আত্মরক্ষার অধিকারহীনতা, অন্য রাজ্যের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা বা রক্ষার অধিকারচ্যুতি, এবং রাজ্যের উন্নতির জন্য বিদেশি বিশেষজ্ঞ নিযুক্ত করা বা প্রতিবেশীর সঙ্গে বিবাদ মেটাবার জন্য আলোচনা করার অধিকারচ্যুতি। খ, কেবলমাত্র বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, অভ্যন্তরীণ ক্ষেত্রেও রাজ্যগুলির ক্লিবত্বের পর্যায়ে নামিয়ে আনা হয়। ব্রিটিশ রেসিডেন্ট দৈনন্দিন শাসন পরিচালনায় হস্তক্ষেপ করতেন এবং তাকে অমান্য বা উপেক্ষা করার কোনো ক্ষমতাই চুক্তিবদ্ধ মিত্রদের ছিল না। গ, ব্রিটিশ সেনাবাহিনীর ব্যয় নির্বাহের জন্য রাজ্যগুলিকে সাধ্যাতিরিক্ত অর্থ ব্যয় করতে হতো। এই অর্থের দাবি ক্রমেই স্ফীত হয়ে উঠত। এর ফলে কৃষকদের উপর করভার চাপানো হতো, যা দেবার ক্ষমতা তাদের ছিল না। এক কথায় এর ফলে রাজ্যগুলির আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়ে, কৃষকরা সর্বশান্ত হয়। ঘ, দেখো, মিত্রতায় আবদ্ধ রাজ্যগুলির নিরাপত্তার দায়িত্ব কোম্পানি গ্রহণ করায়। রাজ্যগুলি তাদের সৈন্য সংখ্যা বহু পরিমাণে হ্রাস করে এবং বহু ক্ষেত্রে ভেঙে দিতে বাধ্য হয়। পুরুষানুক্রমে সৈনিক বৃত্তিধারী লক্ষ লক্ষ সৈনিক কর্মচ্যুত হয়। রাজ্যগুলিতে দারিদ্র্য ও নৈতিক অবক্ষয়ের প্রাদুর্ভাব ঘটে। এইসব কর্মচ্যুত সেনাদের অনেকেই ভ্রাম্যমান পিণ্ডারি ও অন্যান্য দস্যু দলে যোগ দিয়ে লুটতরাজ করে বেড়াতে শুরু করে। প্রায় 2 যুগ ধরে এরা উত্তর ভারতে আতঙ্কের কারণ ছিল। উমা, কোম্পানির রাজ্যের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করায় রাজারা প্রজা বিদ্রোহ বা সিংহাসনচ্যুত হবার আশঙ্কা থেকে মুক্ত হয়। প্রজাবর্গের কল্যাণ সাধন করার সম্পর্কে উদাসীন হয়ে তারা বিলাস ব্যসনে মগ্ন হয়ে পড়েন। মিল বলেন, নিজেদের দুর্বলতার জন্যই দেশীয় রাজন্যবর্গের অত্যাচার সীমাবদ্ধ ছিল, কিন্তু ইংরেজ শক্তির সাহায্য লাভ করায় তাদের অত্যাচার সীমাহীন হয়ে পড়ে। স্যার টমাস মনরো বলেন যে যেখানেই অধীনতামূলক মিত্রতা ব্যবস্থা প্রবর্তিত হচ্ছে সেখানেই শ্রীহীন পল্লীগ্রাম ও ক্রমবর্ধমান জনসংখ্যা তার চিহ্ন বহন করছে। এবং শেষ প্যারা দেখো, এখানে ইংরেজদের ক্ষেত্রে কি গুরুত্ব এখানে বহন করেছিল সেটি নিয়ে এই প্যারা। দেখো, এই চুক্তি ইংরেজদের পক্ষে খুব সুবিধাজনক হয়েছিল। এর দ্বারা কোম্পানির শক্তি সম্পদ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। ইংরেজদের পক্ষে সার্বভৌম শক্তিতে পরিণত হওয়া সম্ভব হয়। ভারতীয় শাসকদের অর্থে ইংরেজরা এক বিশাল ও সুশিক্ষিত সেনাবাহিনী পোষার সুবিধা পায়। এর জন্য তাদের নিজেদের কোনো ব্যয় করতে হতো না। চুক্তির পর থেকে কোম্পানি নিজ অধিকৃত স্থান থেকে বহু দূরে হয় কোনো মিত্র রাজ্যভুক্ত অঞ্চলে বা কোনো শত্রু অঞ্চলে যুদ্ধ চালাতো। এর ফলে কোম্পানির শাসনাধীন অঞ্চলে শান্তি বজায় থাকতো, যা ব্যবসা বাণিজ্যের পক্ষে অপরিহার্য ছিল। চুক্তিবদ্ধ রাজ্যগুলির পররাষ্ট্রনীতি কোম্পানির হাতে থাকায় এইসব রাজ্যগুলিতে অন্যান্য ইউরোপীয় শক্তির অনুপ্রবেশের সম্ভাবনা দূর হয়। সংশ্লিষ্ট রাজ্যগুলিতে ইংরেজ সেনাবাহিনী থাকায় এবং প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে যোগাযোগের কোনো উপায় না থাকায় সংশ্লিষ্ট রাজ্যগুলিকে অসহায়ভাবে ইংরেজদের কাছে আত্মসমর্পণ করতে হতো। সেনাবাহিনী হাতে থাকায় কোনো কারণে ইংরেজরা অসন্তুষ্ট হলে আশ্রিত রাজাকে তারা অনায়াসেই বিতাড়িত করতে বা রাজাকে অনুপযুক্ত ঘোষণা করে রাজ্যটি সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করতে পারত। এই নীতি প্রচলিত হওয়ার পর থেকে দেশীয় রাজ্যগুলি ক্রমশ পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে থাকে। এর ফলে ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্যের বিপদের সম্ভাবনা হ্রাস পায়। তো এই ছিল তোমাদের ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতির 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। তোমরা এটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে আসবো। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।